শুভ সকাল প্রিয় দর্শক, রাজীব জামান প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি 21 বিজনেসে। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের জানিয়ে দিব দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও পুঁজিবাজারের সবশেষ খবরাখবর, যা স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে 21 বিজনেস। আর দর্শক, শুরুতেই পুঁজিবাজারের আজকে দিনের শুরুর খবরগুলো জানাতে আমরা চলে যাচ্ছি সহকর্মী রহমান রনর কাছে। রাজীব জামান, আপনাকে ধন্যবাদ। জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের দিন শুরুর আধা ঘন্টা পরে খবরাখবর। বহুল প্রতীক্ষিত আইসিবির ৩,০০০ কোটি টাকা ঋণের ছাড় হয়েছে এবং তারই ফলশ্রুতিতে আজকে আমরা দিনের শুরু থেকে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখতে পাচ্ছি। যদিও লেনদেনে আমরা দেখতে পাচ্ছি কিছু ধীর গতি রয়েছে, তবে গত কয়েক কার্য দিবসের তুলনায় কিন্তু ভালো বলা চলে। আমরা দেখতে পাচ্ছি আধা ঘন্টা সময় লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 50 কোটি টাকা, যেখানে গত কার্য দিবসে প্রায় 4.5 ঘন্টাতে লেনদেনের পরিমাণ ছিল 350 কোটি টাকা, এবং সেটি কিন্তু গত প্রায় 4-5 মাসের মধ্যে সর্বনিম্ন একটা লেনদেন। অর্থাৎ আসলে লেনদেনের এই ধীরগতি খুবই অ্যালার্মিং মার্কেটের জন্য। মার্কেটের প্রাণ আসলে লেনদেন, সেই লেনদেন কমে গেলে কিন্তু আস্থাটাও কমে যায়। তো আস্থা বৃদ্ধিতে নীতি সহায়তা দরকার। সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকার বেশ খানিকটাই পজিটিভ, নিয়ন্ত্রণ সংস্থা কিন্তু আন্তরিক, তবে মাঝে মাঝে তাদের সিদ্ধান্ত কিছুটা বিতর্কিত সিদ্ধান্ত বলে বিবেচিত হচ্ছে। তবে সেখান থেকে তারা বেরিয়ে আসবে এবং তারা মার্কেটের পালস বুঝে আসলে যে সিদ্ধান্তগুলো নিচ্ছে সেগুলো নেওয়ার চেষ্টা করবে, সেটি প্রত্যাশা করছেন বিনিয়োগকারীরা। তো আজকে আমরা দেখতে পাচ্ছি দিনের শুরুতেই ডিএসসির প্রধান ইন্ডেক্সটি 32 পয়েন্টের মতো পজিটিভ থেকে অবস্থান করছে 5199 পয়েন্টে। আর আমরা দেখতে পাচ্ছি লেনদেন হওয়ার প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর হারিয়েছে মাত্র 18টি, সেখানে দর বৃদ্ধি পেয়েছে 269টির এবং অপরিবর্তিত আছে 43টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সেই অর্থে আমরা দেখতে পাচ্ছি 300-র অধিক প্রতিষ্ঠানের কিন্তু দর হারায়নি। আপনি জানেন যে 2024-এর একদম শেষের দিকে আমরা প্রত্যাশা করছি, বিনিয়োগকারীরা প্রত্যাশা করছেন আস্থা বৃদ্ধি পাবে এবং নতুন বছরটা পুঁজিবাজারের জন্য ভালো হবে। আসলে টানা একটা পতনের মধ্য দিয়ে কিন্তু আমাদের পুঁজিবাজারটি যাচ্ছে। তো সেখান থেকে বিনিয়োগকারীরা প্রত্যাশা করছেন যে একটা সুবাতাস বইবে পুঁজিবাজারে। তো আমরা জানিয়ে রাখছি দিনের শুরুতেই সেক্টর মুভমেন্ট সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে ঔষধ খাতে। এই খাতে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে মোট লেনদেনের প্রায় 8%। আমরা দেখতে পাচ্ছি এই খাতে অধিকাংশ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে। আমরা জানি যে মাত্র 18টি কোম্পানির দর হারিয়েছে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই খাতে দর হারিয়েছে মাত্র 2টির। দ্বিতীয় অবস্থানে প্রকৌশল খাত, এই খাতে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে মোট লেনদেনের প্রায় 13%, এবং এই খাতে আমরা দেখতে পাচ্ছি দর হারিয়েছে মাত্র 2টির। তৃতীয় অবস্থানে বস্ত্র খাত, এই খাতে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে মোট লেনদেনের প্রায় 11%। এই খাতে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে। চতুর্থ অবস্থানে ব্যাংকিং খাত, এই খাতে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে মোট লেনদেনের প্রায় 10%, এবং এই খাতে আমরা দেখতে পাচ্ছি দর হারিয়েছে মাত্র 2টির। এবং পঞ্চম অবস্থানে রয়েছে আর্থিক খাত, এই খাতে আমরা দেখতে পাচ্ছি কোনো কোম্পানিরই দর হারায়নি, এবং আমরা দেখতে পাচ্ছি এরপরে বিবিধ খাতেও দেখতে পাচ্ছি কোনো কোম্পানির দর হারায়নি। আমরা দেখতে পাচ্ছি আইটি খাতেও কোনো কোম্পানির দর হারায়নি। পাট খাত, টেলিকমিউনিকেশন খাত, কাগজ খাত, চামড়া খাত, সিরামিক খাতে আমরা দেখতে পাচ্ছি কোনো কোম্পানিরই দর হারায়নি। তো রাজীব, এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর। রহমান রন, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের দিন শুরুর খবরাখবরগুলো। এবারে জানাবো এশিয়ার প্রধান পুঁজিবাজারগুলোর সূচকের সবশেষ অবস্থান। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারের লেনদেনে। জাপানের শেয়ারবাজার নিকেই সূচক 37 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 39,197 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ারবাজার, এটি 218 পয়েন্ট বেড়ে 20,632 পয়েন্টে রয়েছে। বেড়েছে সিঙ্গাপুর এসটিআই সূচক, এটি 13 পয়েন্ট বেড়ে অবস্থান নিয়েছে 3,808 পয়েন্টে। এছাড়াও চীনের শেয়ারবাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্সের অবস্থান রয়েছে 3,452 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 50 পয়েন্ট বেশি। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতা, এটি 201 পয়েন্ট কমে 81,508 পয়েন্টে রয়েছে। কমেছে থাইল্যান্ডের ধাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 4 পয়েন্ট কমে 1,448 পয়েন্টে রয়েছে। দর্শক, এবারে দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির আরও কিছু সংবাদ। বোতলজাত সয়াবিন তেল ও খোলা তেলের দাম প্রতি লিটারে 8 টাকা বাড়ানো হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্য তেল পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত জানানো হয়েছে। সয়াবিন তেলের নতুন দাম তাৎক্ষণিক কার্যকর হয়েছে। মফির রহমানকে সাথে নিয়ে তহিদুর রহমানের রিপোর্ট। ভোজ্য তেলের বাজারে কয়েকদিন ধরেই অস্থির। এ অবস্থায় বাড়ানো হলো সয়াবিন তেলের দাম।
ব্রিফিংয়ে জানানো হয় এখন প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম হবে 175 টাকা, খোলা সয়াবিন বিক্রি হবে 157 টাকা। আগে বোতলজাত তেল 167 টাকা এবং খোলা তেল 149 টাকা ছিল। যে দামটা ছিল আগে লিটারে 167 টাকা, সেটাকে আমরা এখন আপনার 175 টাকা লিটার হিসাবে এমআরপি হিসাবে আমরা ধার্য করেছি। তার মানে 8 টাকা লিটারে বেড়েছে। দামটা কমে তাহলে কমবে এবং বাড়লে বাড়বে। এই ফর্মুলার মাধ্যমে এটাকে একটা স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে আনার জন্য আমরা অনুরোধ করেছি। ওনারা মাসে একবার বসার জন্য সম্মত হয়েছেন। বাণিজ্য উপদেষ্টা বলেন, বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম অনেকটাই বেড়েছে, যে কারণে দেশে স্থানীয় মজুতদারিও বেড়েছে। আজকে থেকেই ওনাদের সরবরাহ ব্যবস্থাকে স্বাভাবিক করবেন এবং আমাদের যে ভোক্তা অধিকার আছে তারাও এই জিনিসটাকে স্টার্টিং ফ্রম ডিওর যে ফিজিক্যাল ডেলিভারির যে একটা শৃঙ্খলা আনা এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের যে মূল্য নির্দিষ্ট করা, আজকে থেকে যেহেতু মূল্যটা কার্যকরী হবে, আমরা আশা করি যে আমরা সমস্ত কিছু বাস্তব ভিত্তিকভাবে নির্ণয় করার ফলে এই অনুমান নির্ভর মজুতদারিটা আজকের থেকে ইনশাআল্লাহ বন্ধ হবে। সর্বশেষ গত এপ্রিলে সয়াবিন তেলের দাম 167 টাকা নির্ধারণ করা হয়েছিল। এই মুহূর্তে এর থেকে বেটার কোনো কিছু করার সুযোগ নেই। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। হাসিনা সরকারের সময় হরিলুট হয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএতে। কারণ ছাড়াই প্রকল্পের মেয়াদ বৃদ্ধি, সম্ভাব্যতা যাচাই ছাড়াই প্রকল্প গ্রহণ আর নকশা প্রণয়নে অনিয়ম করে হাজার কোটি টাকা লুটে নিয়েছে কর্মকর্তা কর্মচারী সহ আওয়ামী লীগ নেতারা। আর এই কাজে সহায়তা দুর্নীতি দমন কমিশন দুদকের 22 মামলায় অভিযুক্তদের বসানো হয় প্রকল্প পরিচালক সহ গুরুত্বপূর্ণ দায়িত্বে। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, আর ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। চট্টগ্রামে বিভিন্ন মেগা প্রকল্পের বিপরীতে আওয়ামী লীগ সরকারের আমলে 16 বছরে বরাদ্দ দেওয়া হয় প্রায় 18,000 কোটি টাকা। কিন্তু প্রকল্প গ্রহণ ও নকশা প্রণয়নে অনিয়মের কারণে জলাবদ্ধতা নিরসনে প্রকল্প ব্যয় বেড়েছে 2,848 কোটি টাকা। 3 দফা নকশা পরিবর্তনে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ব্যয় বেড়েছে 1,049 কোটি টাকা। সিটি আউটার রিং রোড প্রকল্পে 4 দফা নকশা পরিবর্তনে ব্যয় বেড়েছে 2,468 কোটি টাকা। উন্নয়নের নামে সরকারি বরাদ্দের বিপুল পরিমাণ অর্থ লুটপাট হয়েছে বলে মনে করেন রাজনীতিকরা। তারা অর্থ লুটপাটের বিষয়টি তদন্তেরও দাবি জানান। জনগণের উন্নয়নে খুব বেশি চিন্তা হয় না, বেশি চিন্তা তাদের হয় নিজেদের উন্নয়ন নিয়ে, এবং এগুলো তারা মেগা যে প্রকল্প এগুলোর মাধ্যমে কিন্তু তারা করেছে। যে টানেল করেছে এটাতে জনগণের কোনো উপকার হয়নি, কিন্তু আওয়ামী লীগ নেতারা সেখান থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন, জনগণের সম্পদ লুট করেছেন। সিডিএর বিভিন্ন প্রকল্পের অনিয়মের অভিযোগে 2012 এবং 2013 সালের দুদকের মামলায় চার্জশিটের আসামিরা আছেন প্রকল্প পরিচালক সহ গুরুত্বপূর্ণ পদে। এর মধ্যেই এএমএম হাবিবুর রহমানকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী, মাহফুজুর রহমানকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আহমেদ মঈনুদ্দিনকে জলাবদ্ধতা নিরসন প্রকল্প, মঞ্জুর হাসানকে অথরাইজেশন বিভাগের দায়িত্ব দেওয়া হয়। দুর্নীতির অভিযোগে 11 নভেম্বর বরখাস্ত হয়েছেন সিডিএর অথরাইজেশন অফিসার মোহাম্মদ হাসান। তবে অন্যরা এখনও বহাল তবিয়তে। নগর পরিকল্পনাবিদরা বলছেন প্রকল্পতে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়নি। সম্ভাব্যতা যাচাই আর নকশা অনুমোদন ছাড়া প্রকল্প নেয়ায় শুধুমাত্র এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে 4,000 কোটি টাকার অনিয়ম হয়েছে। ইম্প্যাক্ট না চিন্তা করে আপনি 70-80 জন মানুষের জন্য অর 2% মানুষের জন্য করছেন, এইটা তো অ্যাবসলিউটলি রং ফ্রম আ প্ল্যানিং পয়েন্ট অফ ভিউ। প্রকল্পের অনিয়মের কথা স্বীকার করেছেন সিডিএর চেয়ারম্যান। দুর্নীতি শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন নাগরিক আন্দোলনের নেতারা। এই টাকাটা সম্পূর্ণ অপচয় হয়েছে। এই অপচয় আমি বলবো যে এইটাও একটা দুর্নীতি। এই জিনিসগুলো সবার কাছে সম্মুখে তুলে ধরা হোক। বাংলাদেশের প্রতিটি কপর্দকে আমাদের চিন্তা করা উচিত খরচ করার জন্য, যাতে আমরা সততা এবং ন্যায়নিষ্ঠার মাধ্যমে জনগণের অর্থকে ব্যয় করতে পারি। আওয়ামী লীগ শাসনামলে সিডিএর চেয়ারম্যানের দায়িত্বে থাকা আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম এবং জানে আলম দোভাষের সময় এই দুর্নীতি হয়েছে। খুশি রাখতে 34 কর্মকর্তা কর্মচারীকে 10 কোটি টাকা খরচ করে পাঠানো হয়েছিল বিদেশ ভ্রমণে। হাসান ফেরদৌস, একুশে টেলিভিশন, চট্টগ্রাম। দর্শক, এবারে নিচ্ছে একটা বিরতি। দুপুর 1:30 আবার ফিরে আসবে একুশে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।